আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল রাত পোহালেই মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং এই ম্যাচটা ভয়াবহ গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশ যদি জিতে যায় সিরিজে বাংলাদেশ নিজেদের আধিপত্য অক্ষুণ্ণ রেখে সেটা নিজেদের করে নেবে। দ্বিতীয় পয়েন্ট, যেটা র্যাঙ্কিং এ বাংলাদেশ 10th ছিল, সেখান থেকে সেকেন্ড ওডিআই জিতে কিন্তু বাংলাদেশ এখন নাম্বার 9, 4th টিম হিসেবে শ্রীলঙ্কা এই সিরিজে শুরু করেছিল এবং তারা দ্বিতীয় ম্যাচ পরাজিত হবার পর নাম্বার 5-এ চলে এসেছে। দু দলের ব্যবধান কিন্তু 2 ধাপ কমেছে। বাংলাদেশ এগিয়েছে, শ্রীলঙ্কা পিছিয়েছে। বাংলাদেশের সরাসরি 2027 বিশ্বকাপ খেলার জন্য, যেটা ওয়ানডে ফরম্যাটে, ভালো করার কোনো বিকল্প নেই। এই যখন সিচুয়েশন, তখন পুরো দল একটা অদ্ভুত ডিলেমার মধ্যে পড়েছে। আমি যখন এই ভিডিওটা করছি, বাংলাদেশ সময় এখন 2টার কাছাকাছি এরকম একটা কিছু, এখন পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স দলের সাথে যোগ দেননি। তিনি ইউকেতে গেছেন, তার মেডিকেল ইস্যুস রয়েছে এবং সেটা শেষ করে 7 তারিখে ফেরার কথা, এখন পর্যন্ত যোগ দেননি। একটা দল এমন একটা সিচুয়েশনে রয়েছে যার সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচের পয়েন্টটা কিন্তু বাংলাদেশের রেটিং বাড়াবে। সেই সময়টায় প্রধান কোচ নেই। এমন একটা সময়ে প্রধান কোচ নেই বা তিনি ছুটিতে, যখন পরিকল্পনা করতে হবে ভিন্ন একটা কন্ডিশনে, ভিন্ন একটা মাঠে। এর আগে আমরা দেখেছিলাম কলম্বো অনেকটা সাগর বেষ্টিত, পুরো অ্যাটমসফিয়ার ভিন্ন। বাংলাদেশ গলে খেলেছিল, সেখানটাও কিন্তু মহাসাগরের একটা ব্যাপার স্যাপার ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যান্ডি টোটালি ভিন্ন। আমার পেছনটা যদি দেখেন তাহলে বোঝা যায় যেটা অ্যাটমসফিয়ারটা কলম্বো এবং গলের থেকে একদমই আলাদা। এখানকার উইকেটের চরিত্র একদমই আলাদা, মাঠ একদমই আলাদা, চ্যালেঞ্জটাও একদমই আলাদা। সেই জায়গায় পরিকল্পনা করার জন্য হেড কোচ অনুপস্থিত। আবার যার থাকার কথা না, যিনি গুরুত্বপূর্ণ না, যিনি পরিকল্পনার অংশ না, চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু দলের সাথে ঘুরছেন। যার দলের সাথে থাকার কথা তিনি দলের সাথে নেই, আর যার দলের সাথে থাকার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে তিনি দলের সাথে। মিডল অর্ডার নিয়ে ক্রাইসিস হয়েছে। গাজী আশরাফ হোসেন লিপু যে দলটা, যে স্কোয়াডটা দিয়েছেন, সেই স্কোয়াডটা দেখে তিনি বিব্রত হন কিনা আমি জানি না, যে সেখানটা আসলে বাংলাদেশের কোনো বিকল্প ক্রিকেটার নেই। কেউ অফ ফর্ম, কেউ ইনজুর্ড হলে আপনাকে টপ অর্ডারের কাউকে মিডল অর্ডার বানাতে হচ্ছে। হেড কোচ যখন এই জায়গায় ইনপুট দেবে, শান্তর ইনজুরির ব্যাপার রয়েছে, তাসকিনের ফেরার ব্যাপার রয়েছে, বাংলাদেশের ভিন্ন মাঠে খেলার ব্যাপার রয়েছে, এই ম্যাচে জয়ের বিকল্প কোনো কিছু নেই সেই ব্যাপারটা রয়েছে, রেটিং পয়েন্ট বাড়ানোর ব্যাপার রয়েছে, সিরিজ জয়ের ব্যাপার রয়েছে, কতগুলো ব্যাপার। আমি তো ক্রিকেটারও না, কোচও না, এর বাইরের একজন সাংবাদিক, সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, কন্টেন্ট ক্রিয়েটর, যেভাবেই বলুন না কেন, আমি আইডেন্টিফাই করতে পারি। এই ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য প্রধান কোচ এখানটায় নেই। তিনি যখন আসবেন, ধরেন 7 তারিখের ডেডলাইন দিয়েছে, আজকে রাত 12টা, আগে 11:59 তিনি আসলেন। সেই আশাটা কি প্রপার হয়? একজন মানুষ এরকম একটা লং জার্নি করে দলের সাথে অ্যাড হবেন এবং তারপরে তিনি পরিকল্পনা সাজাবেন, এটা কতটুকু বাস্তবসম্মত আমার জানা নেই। সেকেন্ড যে পার্ট, যেটা বাংলাদেশের র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে, বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে এবং সেই জায়গায় টিম টাইগার্স ফোকাস করছে 3টা ইম্পর্টেন্ট জিনিসের উপরে। এই 3টা সিস্টেম যদি, 3টা পরিকল্পনা যদি প্রপারলি কাজ করে, নিশ্চিত থাকুন থার্ড ম্যাচে বাংলাদেশের জয় কেউ ঠেকাতে পারবে না। কোথায় সেই পরিকল্পনাটা? নট রিগার্ডিং দ্য হেড কোচ, নট রিগার্ডিং দ্য চিফ সিলেক্টর, দিস ইজ রিগার্ডিং 3 পার্টিকুলার ক্রিকেটার্স। 1 নাম্বার যিনি নাজমুল হোসেন শান্ত, 2 নাম্বার যিনি তাসকিন আহমেদ, এবং দ্য থার্ড অপশন ইজ দ্যাট আওয়ার ওপেনিং পার্টনারশিপ। বাংলাদেশকে যদি এই ম্যাচে ভালো করতে হয় তাহলে তাসকিন আহমেদকে অবশ্যই প্রয়োজন ওই জায়গাটায়। এক্সপেরিয়েন্স ম্যাটার্স, অনেকদিন পর ফিরেছেন, তারপরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পার্ট হিসেবে দ্বিতীয় ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে রেস্ট দেওয়া হয়েছিল, ফিরেই 4 উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ পরের ম্যাচে ব্যাক করছেন। তাসকিনকে তাসকিনের মতো করে পাওয়াটা ইম্পর্টেন্ট। নাজমুল হোসেন শান্তর কথা বলেছি, তার আগে আমি একটু ওপেনিং পার্টনারশিপ নিয়ে কথা বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ প্রথম ম্যাচও একটা জয়ের টোনের মধ্যেই ছিল। এই যে একটা টনিক তৈরি হয়েছিল, 100 পর্যন্ত 2 উইকেট, শেষ পর্যন্ত বাংলাদেশের খুব দ্রুত উইকেটের পতন ঘটলো, 5 রানে বাংলাদেশ 7 উইকেট হারালো। কিন্তু ওই যে একটা স্টিডি স্টান্ট বাংলাদেশ পেয়েছিল, সেটা কেন? কারণ ওপেনার তানজিদ হাসান তামিম তিনি একটা কুইক ক্যামিও খেলেছিলেন, 50 করেছিলেন। অবিশ্বাস্য একটা লিয়ানাগের ক্যাচ ছিল, তিনি আউট হয়ে ফিরে গেছেন, এরপরই তো বাংলাদেশের পতন ঘটলো। সো ওপেনিং কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশকে একটা দারুণ
দারুণ স্টার্ট এনে দিয়েছিল। সেকেন্ড ম্যাচে খেয়াল করে দেখুন, বাংলাদেশ 25 বল আগে অল আউট হয়ে গেছে, কিন্তু সেখানটায় পারভেজ হোসেন ইমন এক ম্যাচ আগে যিনি অভিষিক্ত হয়েছেন 69 বলে 67 রানের 97 স্ট্রাইক রেটের ইনিংস, খেয়াল করে দেখুন ওই পার্টিকুলার ইনিংসটা কিন্তু শ্রীলঙ্কান বোলিং ডিপার্টমেন্টকে লন্ডভন্ড করে দিয়েছিল। বাংলাদেশের স্কোরটা 25 বল আগে থেমে গেল পারভেজ ইমনের মতো এই ক্যামি, এবং শেষের দিকে গিয়ে আমরা তানজিম সাকিবের যে 33 রানের ইনিংসটা পেলাম, বাংলাদেশের স্কোর কিন্তু 250-এর কাছাকাছি ছিল খুবই। সো দুদিন দুজন ওপেনার দুটা 50 করেছেন ইন স্টাইল। ওই পার্টিকুলার রোলটা থার্ড ম্যাচেও গুরুত্বপূর্ণ। শুরুর আঘাত বাংলাদেশ পাক না পাক, পারভেজ হোসেন ইমন বা তানজিদ হাসান তামিম একজন ফিরে গেলেও আরেকজন যেন একই রোলটা প্লে করে, দ্য রোল দে হ্যাড প্লেড ইন কলম্বো, খুবই গুরুত্বপূর্ণ। নাজমুল হোসেন শান্তর কথা বলছি যে বাংলাদেশ দলে নাম্বার 3 ইনজোর্ড, খুব বেশি রান করতে পারেন নাই, কিন্তু শান্তর ইম্পর্টেন্সটা ভাই বিশ্বাস করুন বাংলাদেশ দলে তার ক্যাপ্টেন্সি ছাড়ার পর বেশি বেড়ে গেছে। প্রথমত যেটা, তিনি যেভাবে মাঠে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছেন, মেহেদী হাসান মিরাজ এবং অন্যদেরকে হেল্প করছেন, অনেক ক্ষেত্রে ডিসিশন মেক করছেন, তিনিই সিদ্ধান্ত দিচ্ছেন, এবং মিরাজ সেই ভাইবটা দিতে পেরেছে যে সবাই ক্যাপ্টেন, ভালো ডিসিশন মেক করার জন্য একজনের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। তাহিদ হৃদয় রোল প্লে করছে, নাজমুল হোসেন শান্ত রোল প্লে করছে, মেহেদী হাসান মিরাজ রোল প্লে করছে। সো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শান্ত যদি মাঠে না থাকে, ধরুন বাংলাদেশ ফিল্ডিং করছে, ধরুন বাংলাদেশের একটা রান চেস ডাউন করার চেষ্টা করছে শ্রীলঙ্কা ওই পার্টিকুলার টাইমে, অথবা বাংলাদেশ প্রথমে হচ্ছে বোলিং করছে, বাংলাদেশ অল্প রানের মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করতে চায়, এই যে বোলিং চেঞ্জ থেকে শুরু করে, ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে, ডিআরএস নেওয়া থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় নাজমুল শান্তর যে একটা প্রোঅ্যাক্টিভ রোল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আসুন তার যে ক্রিকেটিং রোল, সেটাকে কোনোভাবে ছোট করার আবার সুযোগ নেই। তিনি এখন পর্যন্ত, আমি আবারও বলছি, যে বড় কোনো স্কোর করতে পারেন নাই। প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে খুব দ্রুত ফিরে গেছেন, যতটুকু এক্সপেকটেশন ছিল যে সেট হয়ে রান করবেন সেটাও তিনি করতে পারেন নাই, কিন্তু তিনি কিন্তু সেকেন্ড উইকেট পার্টনারশিপ একটা বিগ রোল প্লে করেছেন। প্রথম দিন তিনি সেটা করেছেন তানজিদ হাসান তামিমের সাথে 71 রানের পার্টনারশিপ, পরের দিন তিনি সেটা করেছেন পারভেজ হোসেন ইমনের সাথে। এবং শান্তর ফিরে যাওয়া, শান্তর সেদিনের রান আউটে ফিরে যাওয়া, আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বড় সেটব্যাক ছিল প্রথম ম্যাচে, যে বাংলাদেশ ওই ম্যাচটা হেরে গেল শেষ পর্যন্ত। নাজমুল হোসেন শান্ত এনজোর, তিনি যদি না খেলেন বা খেলতে না পারেন, তার জায়গায় অপশন হচ্ছে লিটন কুমার দাস আর নাইম শেখ। লিটন কুমার দাসের আমি কোনোভাবেই পক্ষে না, মানে একজন ক্রিকেটারকে আপনি কেউ ইনজুরি হইলেই আবার ঢুকাই দিবেন 6 ম্যাচে 4টায় 0 মারা ক্রিকেটারকে, এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই এটা যৌক্তিক হয় না। নাইম শেখ এরকম একটা প্রেসার ম্যাচে, আন্ডার প্রেসার, এতদিন পরে ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন, তাকে না খেলিয়ে বা তিনি যদি না খেলেন, আমার বরং ইনজুরি থেকে ফেরত অপশনটাই যদি ওকে থাকে নাজমুল হোসেন শান্ত, সেটা মোর বেটার, ফিল্ডিং এর ক্ষেত্রেও বেটার, এবং একই সাথে ব্যাটিং এ নাম্বার 3-তে যে স্টিডি পার্টনারশিপটা আমরা পরপর 2 ম্যাচে পেয়েছি, সেই হিসেবেও বেটার। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দলের আপডেটের আরো বিস্তারিত জানাবো কিছুক্ষণ পরই। আমার পেছনে দেখছেন যে এখানে পাহাড় রয়েছে, এই পাহাড় পেরিয়ে পাল্লিকেল স্টেডিয়াম, সেখানটায় গিয়ে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।